নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 17ই ফেব্রুয়ারি শনিবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে 3টে মামলায় 31 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আপিল। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আভদিভকা থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন। ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে দায়ী করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। রাফায় স্থল অভিযানের বিরুদ্ধে পশ্চিমারা, ইসরায়েলি হামলায় মৃত্যু বেড়ে 28,775 জন। বিশ্বের জন্য হুমকি, স্যাটেলাইটও ধ্বংস করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া, চিন্তায় বাইডেন। গাজা আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের অ্যাসদোদ শহরের কাছে গুলিবর্ষণে 3 জন ইসরায়েলি নিহত। 24 লোকসভা ভোটের ছক সাজাতে দুদিনের বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব। আস্থা ভোটে জিতেই অরবিন্দ কেজরিওয়াল হুঁশিয়ারি দিয়ে বলেছেন 2029 সালে ভারতকে বিজেপি মুক্ত করবে আম আদমি পার্টি। কুকি কনস্টেবলকে সাসপেন্ডের জেরে উত্তাল মণিপুরের চূড়াচন্দ্রপুর, পুলিশের গুলিতে নিহত 2 জন। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার চিঠি আসছে যত্রতত্র। জেলায় জেলায় নাগরিকত্ব হারানোর আতঙ্কে সাধারণ মানুষ। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। 3টে মামলায় 31 বছরের কারাদণ্ড পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের। সেই কারাদণ্ডের বিরুদ্ধে ইমরান খানের আপিল। আলাদা 3টে মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে 31 বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের আদালত। গত 8ই ফেব্রুয়ারি জাতীয় এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনের আগের মুহূর্তে এইসব দণ্ড দেয়া হয়েছে তাকে। এইসব কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছে ইমরান খান। গতকাল শুক্রবার 16ই ফেব্রুয়ারি ইমরানের আইনজীবী লতিফ খোসা সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। এরপর পাকিস্তান তেহরিকি ইনসাফের এক্স অ্যাকাউন্টে একটা ভিডিও প্রকাশ করা হয়। সেখানে লতিফ খোসা বলেছেন, গোপন তারবার্তা ফাঁস এবং তোষাখানা দুর্নীতি মামলার কারাদণ্ডের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্ট এবং অনৈসলামিক বিয়ের কারাদণ্ডের বিরুদ্ধে একটা বিচারিক আদালতে আপিল করা হয়েছে। ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আভদিভকা থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে ইউক্রেন। দেশটার নতুন সামরিক প্রধান আলেকজান্ডার সিরেস্কি শনিবার বলেছেন, কিয়েভের ব্যর্থ আক্রমণের পর শহরটা থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। ফলে ইউক্রেনের আরও একটা শহরের দখল চলে যাচ্ছে রাশিয়ার হাতে। রাশিয়া কয়েক মাস ধরে আভদিভকার দখল ধরে রাখার চেষ্টা করছে। গত 4 মাস ধরে আভদিভকায় ব্যাপক লড়াই চলছে, কিন্তু রাশিয়ার আক্রমণের বিপরীতে সেনা এবং গোলাবারুদের সংকটের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর তথ্য অনুসারে আভদিভকায় রাশিয়ার প্রায় 15,000 সেনা রয়েছে। বিপরীতে ইউক্রেনের সেনা সেখানে মাত্র 2,000-এর কিছু বেশি, অর্থাৎ শহরটাতে রাশিয়া এবং ইউক্রেনের সেনার অনুপাত 7-1। সামরিক প্রধান আলেকজান্ডার সিরেস্কি বলেছেন, আমি শহর থেকে আমাদের ইউনিট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি এবং আরও সুবিধাজনক লাইনে প্রতিরোধ করার চেষ্টা করছি। তিনি আরও বলেছেন, আমাদের সেনারা মর্যাদার সঙ্গে তাদের সামরিক দায়িত্ব পালন করেছে। তারা রুশ সামরিক ইউনিটগুলোকে ধ্বংস করার জন্য সম্ভাব্য যা কিছু করা সম্ভব সেটা করেছে এবং শত্রুদের উল্লেখযোগ্য ক্ষতি করেছে। ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে দায়ী করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, নাভালনি যদি সত্যিই মারা যান তাহলে এটা হবে পুতিনের বর্বরতার আরও একটা চিহ্ন।
জার্মানিতে বার্ষিক মিউনিখ নিরাপত্তা সম্মেলনে তিনি বলেছেন, আমি পরিষ্কার করে বলছি, এর জন্য রাশিয়া দায়ী। কমলা হ্যারিসের আগে বক্তব্য দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তিনি বলেছেন, যদি নাভালনির মৃত্যুর খবর সঠিক হয় তাহলে এটা রাশিয়ার দুর্বলতা এবং পছন্দধারাকে নিশ্চিত করে। নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াই দায়ী। এদিকে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ব্রডকাস্টার এনপিআরকে বলেছেন যে ওয়াশিংটন এখনো নাভালনির মৃত্যুর বিষয়টা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। রাফায় স্থল অভিযানের বিরুদ্ধে পশ্চিমারা ইসরায়েলি হামলায় মৃত্যু বেড়ে 28,775 জন। ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা এলাকায় সেনা অভিযান না চালাতে বহুমুখী চাপের মুখে পড়ছে ইসরায়েল। এই অভিযানের সমর্থন দিচ্ছে না তাদের পশ্চিমা মিত্ররাও। এরই মধ্যে জার্মানির মিউনিখ শহরে বার্ষিক নিরাপত্তা সম্মেলনে বসেছেন পশ্চিমা দেশগুলোর নেতারা। এই সম্মেলনের পরিপ্রেক্ষিতে ইসরায়েল আরও চাপের মধ্যে পড়বে বলে মনে করা হচ্ছে। গতকাল শুক্রবার ওই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে আমেরিকা যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান, সৌদি আরব, মিশর, কাতার, জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা সহ বিভিন্ন দেশের নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া থাকবেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগ এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও। গাজা সংকট নিয়ে মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারপারসন ক্রিস্টোফ হুইসগেন আল জাজিরাকে বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের প্রায় 150 সদস্য দেশ আহ্বান জানিয়েছে। নির্বিচার বোমা হামলা চালিয়ে উপত্যকাটাতে ইসরায়েল যুদ্ধাপরাধ করছে বলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও অভিযোগ করেছেন। এমন পরিস্থিতিতে গাজায় সংকট নিরসনের একমাত্র পথ হচ্ছে যুদ্ধবিরতি। বিশ্বের জন্য হুমকি, স্যাটেলাইট ধ্বংস করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া, চিন্তায় জো বাইডেন। অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে রাশিয়া। এই ক্ষেপণাস্ত্র সফলভাবে তৈরি হলে স্যাটেলাইটকেও ধ্বংস করার মতো ক্ষমতা রাখবে রাশিয়া। অত্যাধুনিক পরমাণু অস্ত্র তৈরি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী পুতিনের দেশ পারমাণবিক মহাকাশ অস্ত্র তৈরির চেষ্টা করছে, যা বিস্ফোরিত হলে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখবে গোটা বিশ্ব। মূলত স্যাটেলাইটগুলোকে ধ্বংস করতে সক্ষম হবে অত্যাধুনিক রুশ ক্ষেপণাস্ত্রটা। এমনকি বাণিজ্যিক এবং সরকারি স্যাটেলাইটগুলোর একটা বিশাল অংশকে পঙ্গু করেও দিতে পারবে ওই ক্ষেপণাস্ত্র। মার্কিন গোয়েন্দা দপ্তর জানিয়েছে, এই সমস্ত স্যাটেলাইটগুলো বিশ্বে সেলফোন এবং ইন্টারনেট পরিষেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রুশ পারমাণবিক ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হলে গোটা বিশ্বে ব্যাপক প্রভাব পড়বে। অকেজো হয়ে যাবে ফোন এবং ইন্টারনেটের মতো পরিষেবাগুলো। এদিকে বাইডেন সরকারের কর্মকর্তারা বলেছেন, ক্ষেপণাস্ত্রটা তৈরির প্রক্রিয়া এখনো চলছে, এখনো কক্ষপথে যায়নি। মার্কিন প্রশাসন উদ্বেগ প্রকাশ করে বলেছে, যদি এটা সফলভাবে তৈরি হয় এবং ব্যবহার করা হয় তাহলে এটা পারমাণবিক অস্ত্রের ইতিহাসে একটা বিপজ্জনক অস্ত্র হিসাবে চিহ্নিত হবে। এই ক্ষেপণাস্ত্রের ফলে দৈনন্দিন জীবনে চরমভাবে আঘাত হানতে পারবে রাশিয়া, যার পূর্বাভাস দেওয়াও কঠিন হয়ে দাঁড়াবে। গাজা আগ্রাসনের প্রতিবাদে ইসরায়েলের অ্যাশদোদ শহরের কাছে গুলিবর্ষণে 3 জন ইসরায়েলি নিহত হয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের অভ্যন্তরে সশস্ত্র হামলা অব্যাহত রয়েছে। গতকাল শুক্রবার ইসরায়েলের অ্যাশদোদ শহরের কাছে এক গুলিবর্ষণের ঘটনায় 3 জন ইসরায়েলি নিহত এবং অপর 3 জন আহত হয়েছেন। অ্যাশদোদের নিকটবর্তী কিরিয়াত মালখি শহরের একটা বাস স্টপেজে শুক্রবার এক ব্যক্তি গুলিবর্ষণ করলে ওই 3 জন ইসরায়েলি অভিবাসী নিহত হন। বাস স্টপেজটা ইসরায়েলি গণহত্যার শিকার গাজা উপত্যকা থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত। হামলার পর 6 জন ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় নিকটস্থ কাম্পলান হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে 3 জনের মৃত্যু হয় বলে ইসরায়েলি সেনা কর্তৃপক্ষ জানিয়েছে। তবে অপর এক খবরে 3 জন নয় বরং 2 জন ইসরায়েলির নিহত হওয়ার খবর প্রচারিত হয়েছে। ইসরায়েলি পুলিশ বলেছে, একজন সশস্ত্র ইহুদিবাদী ঘটনাস্থলেই হামলাকারী ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে। 24 লোকসভা ভোটের ছক সাজাতে বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব। বিজেপির নজরে এখন লোকসভা ভোট। কোন কায়দায় বিরোধীদের জব্দ করা যাবে সেদিকেই প্রধান নজর বিজেপির। এবার বিজেপির টার্গেট 370টা আসনে জয়লাভ করা। সেই কাজকে পূর্ণতা দিতেই বৈঠকে বিজেপির শীর্ষ নেতৃত্ব। শনিবার এবং রবিবার 2 দিন ধরে এই বৈঠক করার কথা বিজেপির। বৈঠকে যোগ দেওয়ার কথা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এছাড়া থাকার কথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, অমিত শাহ, রাজনাথ সিং, সকলেরই।
বিজেপির প্রায় 11,000 সক্রিয় সদস্য এই বৈঠকের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানা গিয়েছে। একেবারে তৃণমূল স্তরের বিজেপি নেতারা এই বৈঠকে যোগ দেবেন বলেই খবর। এবারের লোকসভা ভোটে বেশ কয়েকটা ইস্যুকে হাতিয়ার করে বিরোধীদের কোণঠাসা করার পরিকল্পনা করেছে বিজেপি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, মহিলাদের জন্য সংরক্ষণ, গরিবদের জন্য বিশেষ সুবিধা, যুবদের চাকরি, কৃষকদের জন্য বিভিন্ন প্রকল্প। রাজনৈতিক মহলের মতে এমনিতেই ইন্ডিয়া জোটের যে হাল, তাতে বিজেপির পক্ষে চিন্তার কোনো বিষয় নেই। তবে বিরোধীদের হালকাভাবে না নিয়ে সর্বশক্তি দিয়েই যে বিজেপি ভোটের আসরে নামতে চাইছে তা বলাই বাহুল্য। আস্থা ভোটে জিতেই অরবিন্দ কেজরিওয়াল হুঁশিয়ারি দিয়ে বলেছেন 2029 সালে ভারতকে বিজেপি মুক্ত করবে আম আদমি পার্টি। শনিবার দিল্লি বিধানসভায় আস্থা ভোটে জয়ী হয় আপ। শুক্রবারই আস্থা ভোটের প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিন আম আদমি পার্টির 62 জন বিধায়কের মধ্যে 54 জন উপস্থিত ছিলেন আস্থা ভোটে। ধ্বনি ভোটে গৃহীত হয় ভোট, আর প্রত্যাশা মতোই সেই ভোটে জয়ী হয় কেজরিওয়ালের দল। তারা সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কেন আস্থা ভোট? এর উত্তরে কেজরিওয়ালের বক্তব্য হচ্ছে, কক্ষে আমরাই সংখ্যাগরিষ্ঠ, তবুও আস্থা ভোট দরকারি, কেননা বিজেপি আপ বিধায়কদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রসঙ্গত, কেজরিওয়ালকে এর আগে বলতে শোনা গিয়েছিল যে তার কাছে 2 আপ বিধায়ক আগেই অভিযোগ জানিয়েছেন যে বিজেপির তরফে টাকার প্রস্তাব দেয়া হচ্ছে দলীয় প্রতিনিধিদের। দিল্লির মুখ্যমন্ত্রীর কথায় ওরা বিধায়কদের 25 কোটি টাকার টোপ দিয়েছেন বিজেপিতে যোগ দিতে। পরে আমরা খোঁজ নিয়ে দেখেছি 21 নয় 7 জন বিধায়কের সঙ্গে যোগাযোগ করেছে বিজেপি। প্রসঙ্গত, গত বুধবার 6বার কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। আগামী সোমবার অর্থাৎ 19 ফেব্রুয়ারি তাকে হাজিরা দিতে বলা হয়েছিল। এর আগে 5বার তাকে তলব করা হলেও যাননি আপ সুপ্রিমো। সেই সংক্রান্ত মামলায় শনিবার আদালতে উপস্থিত হওয়ার কথা কেজরিওয়ালের, কিন্তু আস্থা ভোটের কারণ দেখিয়ে সশরীরে আদালতে যাননি কেজরিওয়াল। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি শুনানিতে অংশ নিয়েছিলেন। কুকি কনস্টেবলকে সাসপেন্ডের জেরে উত্তাল মণিপুরের চূড়াচন্দ্রপুর। পুলিশের গুলিতে নিহত 2 জন। কুকিদের লাগাতার অভিযোগ ছিল যে বিজেপি শাসিত মণিপুরের পুলিশ প্রশাসন এবং সরকার তাদের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। রাজ্য প্রশাসন মেইতেইদের স্বার্থে কাজ করছে। এজন্য কুকি মহিলাদের কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পা জড়িয়ে ধরে এলাকা ছেড়ে না যাওয়ার জন্য আর্তনাদ করেছিল। তাদের সেই দীর্ঘদিনের দাবিরই যেন সমর্থন মিলল আরও একবার। এবার এক কুকি জো গোষ্ঠীর হেড কনস্টেবলকে সাসপেন্ড করার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে কুকিরা। রীতিমতো হিংসার আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। শুক্রবার সকালে চূড়াচন্দ্রপুরে পুলিশ সুপার এবং ডেপুটি কমিশনারের অফিস ভাঙচুর করা হয়। সিএপিএফ এর গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ সুপারের অফিসের জাতীয় পতাকা নামিয়ে দেয় হামলাকারীরা। পাল্টা জবাব দিলে পুলিশের গুলিতে 2 জনের মৃত্যুর অভিযোগ করা হয়েছে। মণিপুর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে 300 থেকে 400 জনের একটা দল এসপি এবং সিসিপি অফিসে ভাঙচুর চালায়, পাথর নিক্ষেপ করে। হামলাকারীদের প্রতিহত করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছোঁড়ে র্যাব। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে, যদিও এদিন বেশ কিছু ছবিও প্রকাশ করেছে দ্য ফ্রন্টিয়ার মণিপুর। আধার কার্ড ডিঅ্যাক্টিভেট বা নিষ্ক্রিয় হয়ে যাওয়ার চিঠি আসছে যত্রতত্র। জেলায় জেলায় নাগরিকত্ব হারানোর আতঙ্কে রয়েছে মানুষ। আধারের আইনের ধারা উল্লেখ করে যথাযথ তথ্য না দেওয়ার অভিযোগ দেখিয়ে বাতিল করা হচ্ছে একের পর এক আধার কার্ড। চিঠিতে বলা হচ্ছে আপনার ভারতে থাকার প্রয়োজনীয়তা পরিষ্কার নয়। ঝাড়খণ্ডের রাঁচির ইউআইডিএআই অফিস থেকে নাম না জানানো একজন আঞ্চলিক আধিকারিক ওই চিঠি পাঠাচ্ছেন। সেখানে শুধু একটা মোবাইল নম্বর +919031002292 রয়েছে। ওই নম্বরে ফোন করলে সব সময় পাওয়াও যাচ্ছে না। উত্তর 24 পরগনা, নদিয়া, বর্ধমান, মুর্শিদাবাদের কিছু অংশে ফেব্রুয়ারির শুরু থেকে এই আধার বন্ধ করে দেওয়ার চিঠি আসতে শুরু করেছে। নিষ্ক্রিয় বা ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে বলে ডাকযোগে 9 ফেব্রুয়ারি চিঠি পেয়েছেন উত্তর 24 পরগনার কাঁকিনাড়ার বাসিন্দা রেখা বিশ্বাস। চিঠি পেয়েই তিনি ছুটে গিয়েছেন স্থানীয় ব্যাংকে। সেখানকার আধিকারিক পরিষ্কার জানিয়ে দেন, হ্যাঁ, আপনার আধার কার্ড ব্লক করা হয়েছে। এই পরিস্থিতিতে তিনি এখন ব্যাংক থেকে আর টাকা তুলতে পারবেন না। শুধু রেখা বিশ্বাস নয়, জগদ্দল, কাঁকিনাড়া এবং নৈহাটির একাধিক মানুষ এমন চিঠি পেয়েছেন। একই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে অন্তত 60 জন মানুষ এমন আধার বন্ধের চিঠি পেয়েছেন। চিঠির বয়ানের ধরন দেখে তারা রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছেন, কেননা আধার কার্ডের 28 রেগুলেশনে আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে। আইনি বিশেষজ্ঞদের মতে মূলত বিদেশি হিসাবে পরিগণিত মানুষদের বাসস্থান সংক্রান্ত নথি নিয়ে সন্দেহ জাগলেই তবে এমন ধারার প্রয়োগ ঘটে। আর তা জেনে জামালপুরের মানুষ চরম আতঙ্কে ভুগতে শুরু করেছেন।